আমাদের কাছে অনেকেই এসে এটা জিজ্ঞাসা করেন, আচ্ছা আইভিএফ বেবিরা কি নর্মাল, বা আইভিএফ প্রসেসটা কতটা সাইন্টিফিক, এটা করলে আমার শরীরে কিছু ক্ষতি হবে কিনা। এইগুলোর উত্তর দেওয়ার আগে আমার মনে হয় যদি আমি একটু সহজ ভাষায় বলতে পারি যে নর্মালি কিভাবে কনসিভ হয় আর আইভিএফ এ আমরা কিভাবে কনসিভ করাই, তাহলে হয়তো বুঝতে পারবেন এই প্রশ্নগুলোর সেই রকম যৌক্তিকতা নেই। আমি ডক্টর সুতপা সেন, গাইনোকোলজিস্ট অ্যান্ড ফার্টিলিটি স্পেশালিস্ট, ডিরেক্টর সম্পূর্ণ ওমেন কেয়ার অ্যান্ড আইভিএফ। আজকে আইভিএফ আর নর্মাল কনসেপশন ডিফারেন্স আর সিমিলারিটি নিয়ে বলবো। প্রথমেই যেটা সিমিলারিটি বলি, অবশ্যই যেরকম নর্মাল কনসেপশনেও আমার একটা সুস্থ স্বাভাবিক একটা উসাইড বা ডিম্বাণু লাগে এবং একটা শুক্রাণু লাগে, হেলদি শুক্রাণু, ঠিক তেমনই আইভিএফেও একদমই এক জিনিস লাগে। অর্থাৎ আমরা কিন্তু কোনোভাবেই এরকম নয় যে আমরা ল্যাবরেটরিতে একটা নিজেরা কিছু বানিয়ে দিয়ে দিই, সেটা হয় না। অবশ্যই যাদের সন্তান তাদেরই শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনেই তৈরি হয়, সেটা নর্মাল কনসেপশনই হোক বা আইভিএফই হোক। আইভিএফ মানে ইনভিট্রো ফার্টিলাইজেশন, অর্থাৎ দেহের বাইরে। ইনভিভো মানে দেহের মধ্যে, আর ইনভিট্রো মানে দেহের বাইরে। দেহের বাইরে ফার্টিলাইজেশন সম্ভব? হ্যাঁ সম্ভব। আজকের বিজ্ঞানের যুগে অনেক কিছুই সম্ভব, তার মতোই এটাও সম্ভব। কিভাবে? আচ্ছা তার আগে বুঝি যে নর্মাল কনসেপশনটা কিভাবে হয়। আমরা হয়তো জানি ঋতুচক্রের মাঝামাঝি সময় এই যে ডিম্বাশয়ের বাইরের গা ফাটিয়ে একটা পরিণত ডিম্বাণু বেরিয়ে আসে এই টিউবের মধ্যে দিয়ে, এবং এর উদ্দেশ্য থাকে এই ইউটেরাসের দিকে যাত্রা করবে যতক্ষণ পর্যন্ত না একটা শুক্রাণু দ্বারা ফার্টিলাইজড বা নিষিক্ত হচ্ছে। সেই সময় যদি স্ত্রী দেহে হাজব্যান্ড ওয়াইফ রিলেশনের জন্য থাকে শুক্রাণু, সেই শুক্রাণুও কিন্তু সেই ডিম্বাণুর দিকে যাত্রা শুরু করে এই ইউটেরাসের ভেতরের লেয়ারের ভেতর দিয়ে, টিউবের ভেতর দিয়ে আসে, চেষ্টা করে যদি কোনো ডিম্বাণু থাকে তাকে নিষিক্ত করার, এবং নিজেদের মধ্যে রীতিমতো কম্পিটিশন করে এই রেসটা তারা চালায়, এবং যে জয়ী হয় যে শুক্রাণু সেই কিন্তু নিষিক্ত করতে পারে সেই উসাইটটাকে। এরপরে যেটা তৈরি হয় সেটা হচ্ছে ভ্রূণ, এবং সেই ভ্রূণটা কিন্তু গিয়ে এসে বসে ইউটেরাসের গায়ের মধ্যে ভেতরে। যদি ঠিকঠাক ইমপ্লান্টেশন হয়, আসে প্রেগনেন্সি, এবং ধীরে ধীরে ইউটেরাসের মধ্যে বড় হতে থাকে, সেই ভ্রূণটি আস্তে আস্তে এমব্রায়ো হয়, ফিটাস হয়, এবং পরিণত ভ্রূণ হয়ে বেরিয়ে আসে, পরিণত শিশু হয়ে বেরিয়ে আসে। এবার বলি আইভিএফ এর কথা। আইভিএফ এ কি হয়? আইভিএফ এ আমরা যেটা করি, আমরা বাইরে থেকে কোনো ইনজেকশনের দ্বারা এই ডিম্বাণুগুলোকে আস্তে আস্তে বড় করি, এবং আমরা চেষ্টা করি যাতে একের অধিক ডিম্বাণু তৈরি হয়। কেন? কারণ আমরা জানি নর্মাল কনসেপশনে প্রত্যেকবারই কনসিভ হয় না, হাজব্যান্ড ওয়াইফ রিলেশন করলেও, প্রত্যেকবার করলেও, প্রত্যেক সাইকেলে করলেও। অ্যাটলিস্ট আমরা বলি যদি তারা কোনো দম্পতি 1 বছর চেষ্টা করে ফেলিয়ার হন তবেই কোনো সমস্যা থাকতে পারে, এরকম আমরা ভাবি। অর্থাৎ নর্মালি কনসিভ না হতে পারে প্রত্যেকবার, প্রত্যেক মাসে চেষ্টা করলেও। সেটা কেন? কারণ ডিম্বাণু যেটা, সেটা কিন্তু প্রত্যেকটা সাইকেলেই যে খুব ভালো কোয়ালিটির বেরোবে তার কোনো মানে নেই। প্রত্যেক সাইকেলে যে বেরোবে সেটারও কোনো মানে নেই। তো আইভিএফ এ অবভিয়াসলি আমরা যেহেতু নিজেরা করি, আমরা তো চেষ্টা করি যে যেই ফ্লস গুলো আছে সেগুলো যাতে আমরা কারেক্ট করি, কারণ আমরা চাই না কেউ ফেলিয়ার হতে। আমরা চাই আইভিএফ ফার্স্ট সাইকেলে যাতে আমরা সাকসেসফুল হতে পারি, অ্যাটলিস্ট আমাদের টার্গেটটা তাই থাকে। তো সেই জন্য আমরা এমনভাবে ইনজেকশন দিই যাতে ডিম্বাণু একের অধিক তৈরি হয়, এবং এই ডিম্বাণুগুলোকে ইউএসজি গাইডেড একটা সরু সূচের মাধ্যমে বের করে নিয়ে আসা হয় বাইরে ল্যাবরেটরিতে। আর ঠিক সেই সময় হাজব্যান্ডের স্পার্মের সাথে সেটাকে নিষিক্ত করা হয়। দুটো ভাবে নিষেধ করা যায়। একটা হচ্ছে আইভিএফ প্রসেস, অর্থাৎ একটা যে লেয়ার, ভ্রূণের যে একটা লেয়ার, তার উপরে স্পার্মের লেয়ার করে দেওয়া হয়, মানে এক একটা ভ্রূণ, এক একটা ডিম্বাণু, আর তার উপরে শুক্রাণুর লেয়ার। শুক্রাণুগুলো কিন্তু ঠিক যেরকম বডিতে কম্পিট করতো, ঠিক ওইখানেও অনেকগুলো শুক্রাণুর লেয়ারের মধ্যে থেকে একটা শুক্রাণু গিয়ে ওটাকে ফার্টিলাইজ করে। এটা হচ্ছে আইভিএফ। এবার ধরুন কারো হাজব্যান্ডের প্রবলেম আছে। কি প্রবলেম? না শুক্রাণুর গতিশীলতা কম, বা তার মরফোলজি খুব ভালো নয়। তো সেক্ষেত্রে কি হয়, এমন হতেই পারে আমি আইভিএফ করার জন্য যে লেয়ারটা দিলাম তার সত্ত্বেও, এত কাছাকাছি পাশাপাশি এনে দেওয়ার সত্ত্বেও ফার্টিলাইজেশন হলো না।
সেটা প্রিভেন্ট করার জন্য আমরা অনেক সময় কি করি, আমাদের হাতে তুলে নিই ব্যাপারটাকে। সেটা কেমন? কিছুই না, একটা ডিম্বাণুকে আমরা একটা ডিম্বাণু মানে উসাইড হোল্ডিং ফোরসেপস এর দ্বারা ধরা হয়, পিপেটের দ্বারা, আন্ডার মাইক্রোস্কোপ। এগুলো কিন্তু খালি চোখে দেখা যায় না। আর আরেকটা পিপেট দিয়ে ঢুকিয়ে দেওয়া একটা ইনজেক্টিং নিডলের সাহায্যে শুক্রাণুটাকে এই ডিম্বাণুর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। অর্থাৎ একটা ডিম্বাণু রাখা আছে, তার মধ্যে একটা শুক্রাণুকে ইনজেক্ট করে দেওয়া হলো, নিষেক হয়ে গেল। তো এইভাবেও ফার্টিলাইজেশন পসিবল। তো দুটো মেথড, আইভিএফ বা ইক্সি, কিন্তু দুটোতেই শুক্রাণু আর ডিম্বাণুর মিলনেই তৈরি হচ্ছে ভ্রূণ, এবং সেই ভ্রূণগুলোকে কালচার করা হয় টিল তারা ইউটেরাসে নিজে থেকে গ্রো করার মতন জায়গায় পৌঁছায়। সাধারণত সেটা ডে 3 বা ডে 5 আমরা আবার একটা সরু ক্যাথেটার দিয়ে ইউটেরাসের মধ্যে ঢুকিয়ে দিই। অর্থাৎ এখানে কি হচ্ছিল, টিউবে ফার্টিলাইজেশন হচ্ছিল, তারা নিজেরাই এসে এখানে ভেতরে ঢুকে বসছিল। আর আমরা আইভিএফ এর ক্ষেত্রে করছি পুরো ফার্টিলাইজেশনটাই বাইরে, ইন ভিট্রো ল্যাবরেটরিতে, এবং সেই হয়ে যাওয়ার পর সেটাকে আরো কিছুদিনকে গ্রো করিয়ে। কেন? কারণ টিউবে যখন ফার্টিলাইজেশন হয় সে কিন্তু সঙ্গে সঙ্গে আসতে পারে না। সেই যে টাইম পিরিয়ডটা, সেই টাইম পিরিয়ডে ভ্রূণটার কিছু গঠনগত পরিবর্তন হয়, সেটা প্রয়োজন, এবং এন্ডোমেট্রিয়ামেরও কিছু চেঞ্জ হয়, সেটা প্রয়োজন এই ইমপ্লান্টেশনের জন্য। সেটা করতে দিয়ে আমরা সঠিক সময় সেই ভ্রূণটাকে একটা সরু ক্যাথেটারের মাধ্যমে ইউটেরাসের মধ্যে পৌঁছিয়ে দিই। ব্যাস হয়ে গেল। বাকি সব জিনিস তো সেমই। তাহলে বুঝতেই পারছেন, আমরা কিন্তু কিছু জিনিস আমাদের হাতে নিলেও পুরোপুরি খোদার উপর খোদকারি করছি না। অর্থাৎ ভ্রূণটা কিন্তু নর্মাল জিনিসই একটা। কাজেই আপনার এমন ভাবার কোনো কারণ নেই যে আইভিএফ বেবিরা এমনি সাধারণ কনসেপশনের থেকে কিছু আলাদা। আবার অনেকে এটাও ভাবেন যে আইভিএফ বেবিরা হয়তো বেশি স্মার্ট। না, সেরকমও ভাবার কিন্তু কোনো কারণ নেই। তো কাজেই আইভিএফ রিলেটেড যে প্রেগনেন্সি, তাদেরও কিন্তু গঠনগত ত্রুটি হওয়ার বা জিনগত ত্রুটি হওয়ার সম্ভাবনা সাধারণ কনসেপশনের মতোই। হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে যে জিনগত কিছু ত্রুটি আমরা দেখতে পারি, আমরা তার জন্য কিছু টেস্ট করতে পারি আফটার আইভিএফ বা ইক্সি। সেটাকে বলা হয় এমব্রায়ো বায়োপসি, পিজিটি-এ বা পিজিটি-এম বা পিজিটি-এসআর, অত ডিটেলসে আমি যাচ্ছি না। অর্থাৎ প্রি জেস্টেশনাল টেস্টিং আমরা করে দেখতে পারি ভ্রূণটা ঠিক কিনা। সেটা যদি করা হয় তাহলে তার জিনগত ত্রুটি হওয়ার সম্ভাবনা বরং কমে ন্যাচারাল কনসেপশনের তুলনায়। আশা করি বোঝাতে পারলাম। আরো যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করবো সাধ্যমতো উত্তর দেওয়ার। নমস্কার।